হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে লিডারশিপের প্রমাণ কিন্তু যখন সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু যখন খুব ভালো থাকে, তখন কিন্তু লিডারশিপের প্রমাণ মেলে না। লিডারশিপের ট্রু ফর্ম বা ট্রু শেপ আমরা দেখতে পাই যখন মানুষ বিপদে পড়ে, যখন থিংস ডোন্ট ওয়ার্ক আউট অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান। তো আজকে যেমনটি ঘটলো, আমাদের প্রথমে আমাদের গেস্টদের মধ্যে একজনের টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছিল এবং অনেক কষ্টে টেকনিক্যাল ডিফিকাল্টি শেষ করার পর আমি যখনই লাইভে যাওয়ার চেষ্টা করলাম, আমি দেখলাম যে 4টা চ্যানেলের মধ্যে ইউটিউব এবং লিঙ্কডইনে লাইভ যাচ্ছে, বাট ফেসবুক লাইভটা ছেড়ে দিচ্ছে। তো আমার আবার লাইভ থেকে বের হয়ে সফটওয়্যারটা ডিলিট করে আবার ইনস্টল করে ফেসবুকের সাথে ট্যাগ করে আবারও লাইভে আসলাম। আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, দুঃখিত আমাদের একটু লেট হয়ে গেছে এই কারণে। কিন্তু যেটা বলছিলাম যে দেখেন, আমরা কিন্তু এত বাধা বিপত্তির পরও গিভ আপ করিনি। সো স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের আজকে অনারেবল পার্টিসিপেন্টস, আমাদের গেস্টরা যারা অনেক আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে আছেন এবং চেষ্টা করছেন যেন যেভাবে হোক লাইফটা আজকে হবে। উই ডোন্ট গিভ আপ সো ইজিলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রুফ অফ ট্রু লিডারশিপ। সো যেটা বলছিলাম, আপনারা যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন যে আজকে আসলে ইন্টারভিউ নেওয়া হবে কিছু লেজেন্ডারি মানুষদেরকে, যাদেরকে বলা যেতে পারে যে তাদের নিজস্ব ফিল্ডে লিভিং লেজেন্ড, এবং আমি আর সময় না নষ্ট করে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন আজকে আফতাবুল ইসলাম ভাইয়া, who is the director of Bangladesh Bank Board, and he is also the previous president for AmCham. আপনারা সবাই জানেন যে আফতাবুল ইসলাম is one of the most renowned business icons and figures of the country. Often তাকে টেলিভিশনে দেখা যায়, এবং ভাইয়া এত বেশি পপুলার যে বোথ আমার ওয়াইফ এবং আমার মাদার দুইজনই আমাকে বলছে যে আজকে লাইফটা তো দেখতেই হবে, কারণ আফতাবুল ইসলাম আসছে। ওইটাই আমি বুঝতে পেরেছি যে আফতাব স্যারের পপুলারিটি টোটালি অন্য জায়গায়। তো থ্যাংক ইউ আফতাব স্যার ফর বিং উইথ আস। আমাদের সাথে আছেন আরেকজন লেজেন্ডারি আইকন আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে, আমাদের বিজনেস ওয়ার্ল্ডে, এবং এমন একজন মানুষ যে প্রাইভেট এবং পাবলিক সেক্টরে দুই সেক্টরেই অত্যন্ত পপুলার, ক্লাব সিনারিওতেও অনেক পপুলার। আই এম টকিং অ্যাবাউট কামরান টি রহমান, the president of the Bangladesh Employers Federation. Assalamu alaikum, Kamran sir. Thank you. The privilege and pleasure is all mine for having you, having the chance to host you. And last but not the least, probably I'm saving the best one for the last. অন্যরা কেউ জেলাস হবেন না, আমাদের সাথে আছে the mighty Musharrof Hossain, who is the president of FBHRO. আপনারা জানেন যে Musharrof Hossain is one of the most renowned figures in the Bangladeshi corporate world. He is an HR icon, এবং তাকে আমরা সবাই বলে থাকি যে HR guru. এবং Musharrof Hossain sir was also, president of many other organizations previously, যেমন BSHRM এর কথা তো সবাই জানে, এছাড়াও APFHRM যেটা আছে, এই দুটারই উনি এক্স প্রেসিডেন্ট এবং মাল্টিপল টাইম উনি প্রেসিডেন্ট। তো আসলে মোশাররফ স্যারকে কর্পোরেট এবং HR কমিউনিটিতে চেনানো আর কিছু নেই। সো থ্যাংক ইউ সবাইকে, আবারও সালাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ অল অফ ইউ উইথ আস টুডে। তো আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমি আর সময় না নষ্ট করে আমি স্ট্রেট অ্যাওয়ে একটা প্রশ্নে চলে যেতে চাচ্ছি, এবং প্রবাবলি যে কেউ এটা আনসার দিতে পারে, এনিওয়ান ক্যান আনসার। আমাদেরকে যদি ওভারঅল একটা ধারণা দেওয়া হয় যে কোভিডের কারণে আমাদের প্রতিদিনের জীবন এবং স্পেশালি
ব্যবসা এবং ইকোনমিতে যে প্রভাবটা এসেছে ওইটা নিয়ে যদি একটু ডিটেলসে কিছু বলা যায়। আর আমি কি আফতাব স্যারকে দিয়ে শুরু করতে পারি? মেবি আফতাব স্যার ইউ ক্যান স্টার্ট। জি। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার সামদানি। আপনার যেভাবে আমাকে প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিলেন, আমি তো খুব এম্বারেস নাম্বেল হয়ে গেলাম এটাতে। আচ্ছা, প্রথম খুব চমৎকার একটা প্রশ্ন, এই টাইমে ভেরি রিলিভেন্ট আমার মনে হয়। এটাতে এই প্রশ্নটার মধ্যে দুইটা প্রশ্ন জড়িত, একটা হলো জীবন, আরেকটা হলো জীবিকা। এই করোনা ভাইরাসের এই রোগের প্রভাবে দুইটা জিনিস কিন্তু এফেক্ট হয়েছে। একটা হলো জীবন নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বাংলাদেশে এখন 2 লক্ষ লোক এই অল্প সময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং অ্যাবাউট 2500-2600 লোকের মতো মৃত্যুবরণ করেছে। এটা হলো জীবনের সাইডটা। বাট আমি যদি জীবিকা নিয়ে যদি বলতে চাই, তাহলে কিন্তু আমার বলতে হবে যে এই ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য পৃথিবীতে সামাজিকভাবে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এটাও কিন্তু প্রথম যে জিনিসটা হয়েছে আমাদের, আমরা বাধ্য হয়ে গৃহবন্দী হয়েছি এবং জীবিকা হয়ে পড়েছে স্থবির, বন্ধ হয়েছে সকল প্রকার পরিবহন ব্যবস্থা, কলকারখানা, অফিস আদালত সবকিছু বন্ধ হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রায় 32% বাণিজ্য কমে গিয়েছে এবং ফরেন ট্রেড জিডিপি 2020-এ যেটা 4.2% বা $14.70 ট্রিলিয়ন হ্রাস পেয়েছে এই পর্যন্ত। একইভাবে বাংলাদেশের জিডিপিতে এটা 5.2, আমরা গত প্রায় 15 বছর ধরে 7++8 কাছাকাছি আমরা ঘুরে ফিরে করছি, হঠাৎ করে এটা 5.2-তে এসে পৌঁছেছে। এটা হলো আমাদের জিডিপি। এবং গত 3 মাসের লকডাউনের ফলে দারিদ্র্যের হারটা যেটা সবচেয়ে বেশি ভয়ানক, আমরা 23% আমাদের প্রপার্টি লাইন ছিল, দরিদ্র বিমোচন নিচে ছিলাম আমরা প্রপার্টিতে, যেটা এখন 41% হয়ে গেছে। প্রায় অলমোস্ট ডবল, আমরা ডবল হয়ে যাবে এই এফেক্টটার জন্য। এটা হলো আমাদের বাংলাদেশ সিনারিও। কিন্তু বিশ্বব্যাপী প্রায় 70 লাখ লোকের জীবিকা ওরা ছিটকে পড়েছে বিভিন্নভাবে। আন্তর্জাতিক সংস্থা যা বলেছে, প্রায় 70 লক্ষ লোক ইজ আউট অফ জব। এবং প্রায় বাংলাদেশে এই মুহূর্তে আমাদের 1000 কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং 22 লাখ লোক এই মুহূর্তে আমার কর্মহীন হয়ে পড়েছে। এটা হলো বাংলাদেশের অবস্থা। প্লাস আরেকটা জিনিস যেটা হয়েছে, এটা বলতে হবে, আমার প্রবাসী শ্রমিক, এই ভাইরাসের কারণে কিছু প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছে অথবা চাকরি হারানোর পথে, এবং ওরাও সব ফেরত আসার বা ফেরত পাঠায় দেওয়ার বোধহয় একটা চলছে এখন। উৎপাদন ডেফিনেটলি হ্রাস হয়েছে, বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে। জীবন এবং জীবিকার এই গভীর প্রভাব ফেলতে পারে আমাদের এই কয়েকটা জিনিস। এইভাবে এখন এটার আমি জীবন এবং জীবিকা নিয়ে বললাম। কোভিড-19-এ যে এফেক্টটা হয়েছে, এটার কারণ হলো এই লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, দেশি এবং বিদেশের যে ইম্প্যাক্টটা হয়েছে, এই ইম্প্যাক্টটা আমি বললাম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনি কিনা রিসার্চ করার সময় এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপনার একটা ফুল নিজস্ব ওয়েবসাইট আছে। তো আই মাস্ট সে দিস ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক পিকচার, ইউ লুক রিয়েলি নাইস, রিয়েলি ড্যাশিং এই ছবিতে। এবং মানে আমাকে খুব ইমপ্রেস করেছে এই ওয়েবসাইটটা। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং a proper website on your name. Aftab sir যা বললেন তার সাথে কামরান sir, do you want to add something, especially from the employer side, especially anything you can add sir if you want? প্রথমত ডন সামদানি, আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপনার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন কিছু বলার জন্য। আচ্ছা, এখন কোভিডের ব্যাপারে এবং এমপ্লয়মেন্ট, তার সাথে এমপ্লয়মেন্টের ব্যাপারে কিছু বলতে হলে প্রথমেই বলতে হয় যে what started as a health crisis has now turned into a pandemic, তার সাথে সাথে it's become an economic crisis সারা পৃথিবীতে। Absolutely. এখন
এখন এই যে করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক কে আমরা এটা থেকে কিভাবে রক্ষা পাবো, এটার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন দেশে লকডাউনে যাওয়া হচ্ছে। অনেকে বিভিন্ন দেশ লকডাউনে গেছে, তারপরে দে হ্যাভ রিওপেন দেয়ার ইকোনমিজ। পরে দেখা গেল যে আবার এটার পরিস্থিতি খারাপ হতে গেল, মোর পিপল ওয়ার গেটিং ইনফেক্টেড, এবং যার জন্য তারা আবার লকডাউনে তাদেরকে যেতে হয়েছে টু কন্টেইন দিস ভাইরাস। এখন ব্যাপারটা হলো, ইটস বিকাম অ্যান ইস্যু or it's become a choice, unfortunately, between health and economy, or lives as opposed to livelihood. এটা কিন্তু হয়তো আইডিয়াল সিচুয়েশন, এটা কিন্তু হওয়া উচিত না। যেখানে হেলথ ক্রাইসিস নিয়ে আমরা ডিল করছি, সেখানে ইকোনমির কারণে আমাদেরকে আবার খুলে দিতে হচ্ছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় ইটস নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, এই লাইভলিহুডের জন্যই কিন্তু মানুষ আবার বিভিন্ন রকম কাজে চলে যাচ্ছে। এখন যদি দেখেন, 13.5 million লোক কিন্তু অলরেডি they have tested, more than 13.5 million have tested positive globally, and তার মধ্যে more than 560,000 people have died. বাংলাদেশে যেটা আফতাব ভাই বললেন, ক্লোজ টু 2 লক্ষ লোক অলরেডি টেস্টেড পজিটিভ, এন্ড প্রায় 2300 মতো অলরেডি মারা গেছে। এখন ব্যাপারটা হলো, ডেভেলপিং কান্ট্রিজ গুলোর জন্য, ডেভেলপিং কান্ট্রিজরা কিন্তু একটা পার্টিকুলার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে ইন এনফোর্সিং দিস লকডাউনস। কারণ আমাদের দেশে we have very large informal sectors. আমরা যদি আমাদের টোটাল লেবার মার্কেটের স্ট্রাকচারটা যদি দেখি, আমাদের টোটাল লেবার মার্কেটে আছে অ্যাবাউট 62 to 63 মিলিয়ন পিপল। তার মধ্যে ফর্মাল সেক্টরে আছে হার্ডলি 10 মিলিয়ন, and about 52 মিলিয়ন পিপল আছে ইনফর্মাল সেক্টরে। এখন এরকম একটা সিচুয়েশনে আমাদের কিন্তু এই লকডাউন করে লকডাউনটা রাখা, এটা কিন্তু একটা দুরূহ ব্যাপার। পার্টিকুলারলি কেন বলছি, আমরা যদি কম্পেয়ার করি with European countries, by America, Canada, or other affluent countries of the West or East, তাহলে দেখা যায় যে তাদের দেশে they have a very well structured social safety net or social security. তার এরকম একটা লকডাউন হলে they can apply for unemployment benefits. আমাদের দেশে কিন্তু, আমাদের দেশ বা আদার ডেভেলপিং কান্ট্রিজে কিন্তু এরকম ওয়েল স্ট্রাকচার্ড সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নেই, এবং আমাদের ওই অ্যাফ্লুয়েন্ট কান্ট্রিজের মতো অত ডিপ পকেটসও নেই আমাদের ইকোনমিতে, যে আমরা এরকম একটা সিচুয়েশনে চলে গেলে, বন্ধ হলে, কাজ না থাকলে, যে আমরা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই কারণে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে একটা লকডাউন এনফোর্স করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভেরি নাইসলি এক্সপ্লেইনড। এবং আপনি রাইট, মানে একদম শেষে যে কথাটা বলছেন যে আমাদের মতো দেশে লকডাউন রাখাটা it's a difficult situation. It's difficult. I absolutely agree with you. Musharrof sir, আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই ফ্রম দ্য এইচআর পার্সপেক্টিভ। একটা গল্প আছে না যে এমপ্লয়ার মানে বাবা তার ছেলেকে ব্যবসায় বসিয়েছে, তো ছেলে বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা which one is the most important department? তো বাবা তখন ছেলেকে বলছে আচ্ছা তুমি গেস করো। তো ছেলে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে বাবা it should be marketing, কারণ মার্কেটিংই তো আমাদের প্রচারের প্রসার, আমাদেরকে প্রোডাক্টকে মানুষকে চেনায়। And the father said no, you're wrong. তো ছেলে অনেকক্ষণ মাথা
মাথা চুলকে অনেক চিন্তা ভাবনা করে বললো, তাহলে বাবা এটা সেলস, কারণ সেলস তো মার্কেট থেকে টাকা তুলে আনে, সেলস যদি মার্কেট থেকে টাকা না তুলে আনে, সেলস না হলে তো টাকা যদি না থাকে কোম্পানি কিভাবে চলবে। বাবা তখন বললো নো, ইউ আর স্টিল রং। ছেলে তখন ভাবলো আরে মার্কেটিং না সেলস না, তাহলে কোনটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। অনেক ভেবে চিনতে সে বললো বাবা ফাইন্যান্স, ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি টাকা পয়সা ম্যানেজ না করে ঠিক মতন ভ্যাট ট্যাক্স না দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। বাবা বলে তাও হয় নাই। তখন ছেলে বলে বাবা তাহলে কি এইচআর? আমার বাপ বলে হ্যাঁ, এইচআর ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট অফ ইউর কোম্পানি। তো ছেলে তো আকাশ থেকে বলছে এটা কোনো কথা হইলো, এইচআর সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট? বলে দেখো তুমি একটু আগে যাদের নাম নিলা, মার্কেটিং, সেলস, ফাইন্যান্স, এরা সবাই কিন্তু দে আর রান বাই পিপল, and HR actually hires the people. If you have bad HR, underqualified HR, they will end up hiring all wrong people, যারা তোমার ব্যবসায় 12টা বাজায় ফেলবে, যারা তোমাকে কখনো শান্তিতে থাকতে দিবে না। And if you have the right HR, they will hire the right people, and the right people would drive the business, and you can grow the business. So আসলে এই কোভিড সিচুয়েশনে স্যার আমরা এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা সবাই বুঝতে পারলো যেটা আগেই জানতো, এবং এবার একটু রিয়েলাইজেশন হলো how important people are and how important the HR department is and how important veteran HR professionals like you are. Thank you sir, Musharrof sir, for your long years of service. এবং স্যার HR পার্সপেক্টিভে কামরান স্যার এবং আফতাব স্যার যা যা বললেন এটার সাথে যদি আপনারা একটু ভ্যালু অ্যাড করেন এবং HR এ প্যান্ডেমিকের ভূমিকাটা নিয়ে যদি একটু স্যার কথা বলেন। থ্যাংক ইউ। Importance of HR before I start my talking. This remind a story. আমি যখন কানাডাতে পড়তে গেলাম HR, প্রথম ক্লাসে আমার প্রফেসর জন ব্রাটন এসে বলল যে this is so important, all resources minus human resources equal to zero resources. তো এই কথাটা আমার কাছে মনে হলো যে অনেকদিন পরে আপনার এই উদ্ধৃতিতে আমার মনে হলো যে আসলে মানব সম্পদ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা যদি বাদ দেওয়া হয় অর্গানাইজেশনের অন্য রিসোর্সগুলি অ্যালোন ক্যানট ডু এনিথিং। সো সেইং লাইক দিস, আমি পরবর্তীতে বলবো যে এটা একটা গ্লোবাল প্যান্ডেমিক, আপনি দেখছেন 213টা দেশে হয়েছে, এবং সকল রিসোর্সের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিসোর্সটাই হলো হিউম্যান রিসোর্স। এই করোনা প্যান্ডেমিকের এফেক্টটা কিন্তু হিউম্যান রিসোর্সের উপরে হয়েছে। অর্থনৈতিক দশ বা যা কিছুই বলেন সেটা হলো পরে, আগে হিউম্যান রিসোর্স এফেক্টেড হয়েছে। এত বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে একই সময় মারা গেছেন এটা আমি কোনোদিন দেখি নাই। যেটা হয়েছে আজকেও আমাদের দুজন বিখ্যাত ব্যক্তি মারা গেছে, সো স্যাড। তো সেজন্য আমি বলবো যে এই প্যান্ডেমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে হিউম্যান রিসোর্সকে, এবং তারাই বিপদে আছে। এবং হিউম্যান রিসোর্স ক্ষতিগ্রস্ত হওয়া মানে বিজনেস ক্ষতিগ্রস্ত হওয়া, সবকিছু ক্ষতিগ্রস্ত হওয়া। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি একজন HR প্রফেশনাল হিসাবে, এখন আমাদের এই প্যান্ডেমিক থেকে যদি ওভারকাম করতে হয়, তাহলে আপনি যথার্থই বলেছেন যে উই আর নট রেডি, আমরা জানতাম না। কিন্তু একটা গুড থিং হয়েছে যে মার্চ মাসের দিকে এটা আমাদের এখানে আসছে, বিশ্বে আরো অনেক আগে আসছে, কাজে আমাদের কিছু প্রিপারেশন নেওয়ার একটা সময় আমরা পেয়েছিলাম। যার জন্য দেখেন এত ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার পরেও আমেরিকা বা অন্যান্য দেশে যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের কম হয়েছে। এটার কারণটা হলো যে সরকার এবং আমরা কিছু সবাই কিন্তু সচেতন এবং কিছুটা প্রিপারেশন নিতে পেরেছি। এখন আমাদের যে বিজনেস অর্গানাইজেশন বললে বা যে কোনো অর্গানাইজেশনগুলি, এখন HR এর প্রধান কাজ হবে এখন যে আমাদের এই এমপ্লয়ীদের সেফটিটাকে এনশিওর করা। যারা রাষ্ট্রের কাজ হবে জনগণকে সেফটি এনশিওর করা, আর অর্গানাইজেশনের কাজ হবে আমাদের হিউম্যান রিসোর্সের প্রফেশনাল আমরা যারা আছি আমাদের এমপ্লয়ীদেরকে সেফ রাখা। এখন এই এমপ্লয়ি সেফটিটা সবার আগে, যেটা আমরা মানে টপিকও আপনি দিয়েছেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিন্তু এখন লাইফ নাম্বার 1 আমাদের এখন জীবন বাঁচানো, এমপ্লয়ীদেরকে রক্ষা করা, সেটা প্রধান কাজ। এবং সেটা করতে গিয়ে আমাদের যেটা করতে হবে এমপ্লয়ীদের জন্য যে সেফটি মেজার এবং তাদেরকে অ্যাওয়্যার করা, সেটা হবে এখন HR এর প্রধান কাজ। কারণ একটা অর্গানাইজেশনের সাকসেস ব্যর্থতা সবকিছুই ডিপেন্ড করে হলো মানুষের ক্যাপাসিটির উপরে। আমি আফতাব ভাই একটু বলেছেন যে আমি ওয়ার্ল্ড HR ফেডারেশন আমি সার্ভ করছি ফর 5 ইয়ার্স।
উই কন্ডাক্টেড এ সার্ভে ইন দ্য ওয়ার্ল্ড যে বিজনেসের কম্পিটিশনটা কিসের উপরে নির্ভর করে, এবং সার্ভে 210টা দেশে করা হয়েছিল, এত বড় সার্ভে আর হয় নাই। সেখানে বের হয়ে আসে যে মানুষের যে কম্পিটেন্সির জন্য যে কম্পিটিটিভনেস ক্রিয়েট হয়, সেটাই হলো বিজনেসের কম্পিটিশন। তো সেজন্য আমাদের এখন কাজ হবে, আমাদের অর্গানাইজেশনে যারা হিউম্যান রিসোর্স আছেন, এই হিউম্যান রিসোর্সকে আমাদের এখন রক্ষা করা, তাদেরকে সেফটি মেজার করা, এবং তাদেরকে দরকার না হলে অফিসে না নিয়ে যাওয়া। আমি শুনেছি অনেক অর্গানাইজেশন বলছেন যে নো, ইউ হ্যাভ টু স্টিল কাম টু দ্য অফিস। এখন সেটা আসার কোনো প্রয়োজন আপনার পড়ে না, কারণ এখন প্রযুক্তির কারণে, যেমন আমি মার্চ মাসের 26 তারিখ থেকে একদিনের জন্য অফিসে যাইনি, কিন্তু আমি ভালোভাবেই কাজ করছি এবং আমার অর্গানাইজেশন হ্যাপি, আমিও হ্যাপি, আমার ফ্যামিলিও হ্যাপি, এবং আই এম সেফ। তো এখন যাদের অবশ্যই যেতে হবে তারা যাবে, কিন্তু উইথ প্রপার মেজার নিয়ে। এখন এইচআর হিসাবে উই হ্যাভ টু মেক শিওর যে এই সেফটি মেজার এবং তার যে অ্যাওয়ারনেসটা, সেটাকে আমাদের এখন এনশিওর করতে হবে। বিজনেস আসবে। আজকে আমি শুনছিলাম যে হয়তো মানে বরিস রবিনসন বলছেন, ইউকে প্রাইম মিনিস্টার, যে ডিসেম্বরের মধ্যে হয়তো এটা শেষ হয়ে যেতে পারে। তো আসলে কোনো প্যান্ডেমিকে কিন্তু ইয়ার্স টুগেদার থাকে না, এটা অবশ্যই শেষ হয়ে যাবে, ডিসেম্বর না হোক জানুয়ারি ফেব্রুয়ারিতে যাবে। কিন্তু এই মানুষগুলিকে যদি আমরা সেভ করতে পারি, তাহলে কিন্তু বিজনেস উইল কাম, বিজনেস উইল সার্ভাইভ। তো সেজন্য আমি মনে করি এইচআর প্রফেশনাল হিসাবে আমরা যেটা করার দরকার, এবং আমি যেটা করছি আমাদের অর্গানাইজেশনে, উই আর সেভিং আওয়ার পিপল, উই আর গিভিং দেম দ্য সেফটি মেজার, এবং আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। এবং আমি আমাদের মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই যে তারা যে হারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছেন, টেলিভিশন বা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, সেটাও কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছে। আপনি দেখেন আমাদের কিন্তু মেট্রোটা একটা স্টেবল পর্যায়ে কিন্তু এখন এসে গেছে, এটা 62 গেছিল, আজকে 51। তো কাজে এইভাবে যদি কিছুদিন রেখে দেওয়া যায়, সেটা কিন্তু খারাপ হবে না। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এই যে সিচুয়েশনটা এখন হয়েছে, এটাতে কিন্তু একটা মানে, আমার ছেলে যেহেতু ডাক্তার, আমি কিছু আলোচনা আজকে প্রোগ্রামের আগে করেছিলাম, আমি তার সাথে আলাপ করলাম। সে বলতেছিল যে আসলে পিক যদিও আরো আসে, তাহলে খুব বেশি আর হবে না, এটা মোটামুটি একটা 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 মানে পিকের কাছাকাছি চলে আসছে। তো সেজন্য এখন যদি আমরা এই 2-3টা মাস আমাদের মানব সম্পদকে আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা আবার উই ক্যান গো ব্যাক টু দ্য নর্মাল। তো আমি আশা করি যে এখন এমপ্লয়াররা একটু ধৈর্য ধারণ করতে হবে। এখানে 2জন বড় এমপ্লয়ার আছে, আমি ওনাদেরকে মানে মাধ্যমে বলছি যে আসলে এই ক্রাইসিসে কিন্তু এমপ্লয়ীদের পাশে দাঁড়াতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য, কিছু কিছু এমপ্লয়ার চাকরিচ্যুতি করছেন, বেতন কমাচ্ছেন, এবং আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের ব্যাংকের মানে ওনার্সরা একটা রেজুলেশন নিয়ে নিয়েছে যে 15% বেতন কমাবে। এটা কি ওনারা চিন্তা করেছেন? দিস ইজ অ্যানাদার এক্সাম্পল যে এইচআর যে বাংলাদেশে মানুষ বোঝে না। আমাকে যখন নাকি আপনি অসন্তুষ্ট করবেন, আমার কাছ থেকে আপনি ভালো আউটপুট প্রোডাক্টিভিটি পাবেন না। বরঞ্চ দেয়ার আর কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড যারা এই প্যান্ডেমিকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে, এবং দে আর দ্য ফরচুন 500 কোম্পানিজ। তো কাজে উই আর গোয়িং টু আ রং ডিরেকশন। আমরা মনে করছি যে সহজভাবে বেতন কমাই দিলাম, হাফ করে দিলাম, 60% করে দিলাম, তারা যাবে কোথায়? আসলে তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ইউ আর নট উইনিং দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য পিপল। তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, কামরান ভাই, আপনি এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট, আপনি প্রেজেন্স ইজ মিনিং লট অফ থিংস টুডে। আফতাব ভাই, আপনি ইজ এ বিগ ফ্যাক্টর বাংলাদেশে, যেটা মানে সবাই জানে। আপনারা এটাকে প্রমোট করবেন যে বাংলাদেশের এখন যে এমপ্লয়ারদের যে মেজারটা নিচ্ছে যে রং অ্যাপ্রোচ। আমি বলতে চাই যে আমি বাংলাদেশের এইচআর অ্যাসোসিয়েশনও আমি চালাই, আমি এশিয়া প্যাসিফিক ফেডারেশনও চালিয়েছি, আমি ওয়ার্ল্ড ফেডারেশন আমি ছিলাম। আমি একদম জোর গলায় বলতে পারি দিস ইজ এ টোটালি রং অ্যাপ্রোচ। মানুষের বিপদে আপনি কি সাহায্য করবেন, নাকি আপনার তাকে আরেকটু বিপদে ফেলে দেবেন? সো দিস ইজ টোটালি রং অ্যাপ্রোচ। আমি সরকার এবং আপনারা যারা আছেন এমপ্লয়ার্স ফেডারেশন সবাইকে বলবো যে দিস ইজ দ্য টাইম টু সাপোর্ট এন্ড কনসোলিডেট দ্য হিউম্যান রিসোর্স হু উইল হেল্প ইউ টু সার্ভাইভ এন্ড গ্রো। বাংলাদেশের কথাই চিন্তা করেন, যে কোম্পানিগুলি সাকসেসফুল, তাদের মানুষগুলি ক্যাপাবল, তাদের অন্তর থেকে তারা অর্গানাইজেশনকে সাপোর্ট করছেন, তারা সাকসেসফুল। কাজে আমি বলবো যে এইচআর অ্যাসপেক্টটাকে আসলে আন্ডারমাইন করা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছে, যার জন্য উই আর টেকিং লট অফ রং অ্যাপ্রোচ। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ মোশারফ স্যার, অ্যাবসলিউটলি, মানে ইউ স্পিক অন বিহাফ অফ দ্য পিপল। তবে আমি কামরান স্যার এবং আফতাব স্যার মানে দুজনকে জিজ্ঞেস করছেন, এনিওয়ান ক্যান আনসার। বেসিক্যালি মোশারফ স্যার যেটা বলছে এটা তো অবশ্যই সত্য, এটা তো ঠিক, কিন্তু অন্য দিক থেকে when I am talking with different garments owners যারা আমার কর্পোরেট ট্রেনিং এর ক্লায়েন্টস, they are telling me যে ডন, ফ্যাক্টরি খুললে করোনা ভাইরাস, ফ্যাক্টরি বন্ধ রাখলে আমার ক্যান্সেলেশন অফ অর্ডার্স। Already Bangladesh has lost more than around 3 to 4 billion dollars of revenue in terms of cancellation of orders. তাহলে আমি এখন ফ্যাক্টরি বন্ধ রাখলে আমি ফাইন 1 মাস 2 মাস আমি কয় মাস সাস্টেন করব? এত বছর তাহলে যে ব্যবসা করলাম, এই ব্যবসা টাকা কোথায়? এই ব্যবসা টাকা তো এই দেখো নেক্সট ফ্যাক্টরিতে লাগানো, ব্যবসা টাকা তো লোন পূরণে লাগানো। সো ইটস নট দ্যাট উই ক্যান সাস্টেন ফর দ্যাট লং। সো আইডিয়ালি ফ্রম অ্যান আউটসাইড যদিও মনে হতে পারে যে এমপ্লয়ীদের বেতন কমানো ঠিক হবে না বা লে অফ করা ঠিক হবে না, অনেকে বলছে, যেমন আলিগড় ইফতেখার আমার সাথে আসছিলেন, উনি আমাকে বললেন যে উই হ্যাভ রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ সাম এক্সট্রা ফ্যাট ইন দ্য অর্গানাইজেশন which we now want to trim down. They don't want to remove people, but they want to trim down the extra fat, as he said. So a perspective from an entrepreneur's perspective, actually it's very difficult to say than to get it done. So ওই perspective the probably Kamran sir, you first, and then after sir, after that can add some value. আমি একটু আনমিউট করে নিচ্ছি, জি একটু আনমিউট করবো, জি জি আমি আনমিউট করেছি, জি নাও ইউ ক্যান। থ্যাংক ইউ ডন। সরি, আফতাব ভাই বলবেন? No, you, this is your area. এখন সারা বিশ্বে বিভিন্ন দেশে ডক্টরস এবং সায়েন্টিস্টরা দে আর স্ক্র্যামলিং ফর আ ট্রিটমেন্ট অর আ ভ্যাকসিন টু to stop the spread of this virus. জি to eradicate that, জি. But in the process it is impacting business, economies, labor markets, communities, individuals, as well as small business owners all over the world in an alarming manner. এখন দেখা যাচ্ছে যে supply chain has been broken in many cases. It has been disrupted. এখন যেটা অলরেডি বললেন যে বহু মিল কারখানার, বহু বিজনেসের অর্ডার্স ক্যান্সেল হয়ে গেছে। এখন সেখানে যদি অর্ডার্স যদি না থাকে, তার যদি ক্যাশ ফ্লো না থাকে, তখন ওই ফ্যাক্টরি কিভাবে চালু রাখবে? চালু তো রাখবে যদি তার অর্ডার্স থাকে, তার ফ্যাক্টরিতে যদি সাপ্লাই থাকে এবং অর্ডার্স থাকে, ম্যানুফ্যাকচার করে সে যদি দিতে পারে, তাহলে তার একটা ক্যাশ ফ্লো থাকবে এবং সে চলতে পারে। এখন মোশাররফ সাহেব যেটা বললেন, ইট ইজ কারেক্ট, আই এগ্রি উইথ হিম, যে ফ্রম অ্যান এইচআর পয়েন্ট অফ ভিউ ওই বেতন কমায় করে দ্যাট মে নট বি দ্য রাইট অ্যাপ্রোচ। বাট দেন অ্যাগেন কিছু কিছু মিলস এন্ড ফ্যাক্টরিজ আছে, তারা তো এক্সিস্টই করতে পারে, তারা সাস্টেইনই করতে পারছে না। তো তারা কি করবে? তাদের এই বন্ধ করে দেওয়া, তাদের ইয়েতে লে অফ করা, রিট্রেঞ্চ করা ছাড়া উপায় কি আছে? যদি কোনো স্টিমুলাস প্যাকেজ, যেটা আমাদের দেশে অলরেডি আমাদের সরকার 1 লক্ষ কোটি টাকার বেশি স্টিমুলাস প্যাকেজ অলরেডি ডিক্লেয়ার করেছে, কিন্তু এই স্টিমুলাস প্যাকেজের যে ফান্ডগুলো যদি এই টার্গেট গ্রুপসের কাছে যদি না যায়, সময় মতো না যায়, তাহলে তারা কিভাবে চলবে? তারা কিভাবে তাদের ফ্যাক্টরিটা চালু রাখবে? কিভাবে তাদের মানে পেরোলটা চালিয়ে যাবে? তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু ডিসপ্যাশনেটলি একটু চিন্তা করে we have to come up with a solution. You see, COVID-19 কিন্তু is an unprecedented human and socio-economic crisis for the entire world. এই প্যান্ডেমিকটা, it has pushed, or it is pushing the world into a recession, and this recession পুরোপুরি হয়ে গেলে it will probably be worse than the global financial crisis of 2008, and that will make many countries go into depression. আপনি দেখেন
সারা পৃথিবীতে যত লোক, যত ওয়ার্কার্স এখন আনএমপ্লয়েড হয়ে গেছেন, এত কম সময় এত লোক মডার্ন হিস্ট্রিতে কিন্তু আর কোনো সময় আনএমপ্লয়েড হন নাই। মানে আপনি ওই দুটা ওয়ার্ল্ড ওয়ার ছেড়ে বাকি সময়টা যদি দেখেন, কোন সময় এত কম সময়ের মধ্যে এত লোক আনএমপ্লয়েড হন নাই। সো এগুলো কতগুলো জিনিস আছে যেগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে। মানে ইটস ইজিয়ার সেড দেন ডান যে না খোলা রাখবেন, ফ্যাক্টরি খোলা রাখবে। ফ্যাক্টরি যদি অর্ডার্স না থাকে কিভাবে সে খোলা রাখবে, কিভাবে বেতন দিবে? এই জিনিসগুলো কিন্তু দিস আর ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজের জন্য এইসব সিচুয়েশন কিন্তু we're actually particularly at a disadvantage. So it's not Thank a you, cut sir. and dry issue. Thank you. No, absolutely. মানে আমি তো স্যার একজন মিনিয়েচার এন্টারপ্রেনার। আমি বলি যে মাইক্রোস্কোপিক এন্টারপ্রেনার। কেন? কারণ রেভিনিউ মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, নাহলে রেভিনিউ দেখা যায় না, এত ছোট। তো মাইক্রোস্কোপিক এন্টারপ্রেনার হয়েও মাত্র 8-9 জনের টিম চালিয়েও আমি যে বিপদে পড়েছি। আই ওয়ান্ডার লার্জ বিজনেস হাউসেস লাইক দ্য ওয়ান্স ইউ ওন and larger business houses, 50,000 people factories, multiple factories, মিলে 50,000 লোকের কর্মসংস্থান, what they have done and how they have survived, or how they're surviving, I just wonder. So, thank you. যদি আফতাব স্যার, আমি একটা কথা বলতে পারি, আমি ইন্টারাপ্ট করতে পারি? জি প্লিজ প্লিজ। You see, global demand for agricultural products বলেন, manufactured goods বলেন বা সার্ভিসেস বলেন, they have all collapsed. এখন আমাদের কিন্তু এটা এই রিকভারি, মানে এখান থেকে বের হওয়া বা রিকভার করা is going to take time. It's going to be very difficult, and it's also going to be protracted. এখন we need to jumpstart our economies বিভিন্ন দেশে and create demand. এই ডিমান্ডটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলেই কিন্তু we will be able to recover jobs. And once this happens, তখন automatically দেখবেন everything will fall into place. But this is not going to be so easy, and we have to do it all together. We need to, আমরা একা নিজেরা একা সবকিছু করতে পারবো না। The whole world has to collaborate with each other, be able to create the global demand as well as recover jobs. ধন্যবাদ। Thank you so much. I'd just like to say that I love the choice of words. I love the way you speak English, Kamran sir. It's really very nice and it's really very inspiring. Your choice of words, jumpstart, and all that, it's absolutely fantastic. Thank you so much, Kamran sir. Aftab sir, if you would like to add some value to. আমি শুধু কামরান ভাইয়ের এই একটু সাপ্লিমেন্ট করব। উনি চমৎকার একটা কথা কিন্তু বলেছেন এর মধ্যে, যে দেশ কিন্তু বসে নাই। আমাদের মতো একটা গরিব রাষ্ট্র বলবো, এটাকে যেভাবে অ্যাড্রেস করেছে এই প্রলয়টা, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সঠিক টাইমে কিন্তু স্টিমুলাস প্যাকেজটা যেটা অ্যানাউন্স করেছে, আমাদের মতো দেশের জন্য 1,03,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজ যেটা অ্যানাউন্স করেছেন থ্রু সেন্ট্রাল ব্যাংক ডিসবার্স করার জন্য, উনি শুধু বলেছেন যে এই ডিসবার্সমেন্টটা যেন প্রপার হয়, এবং গভর্নমেন্ট ইজ ভেরি কিন, গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ডিসবার্সমেন্ট, যেন সঠিক লোকের কাছে স্টিমুলাস প্যাকেজটা যেতে পারে। তার একটা বার্নিং এক্সাম্পল আপনারা রিসেন্টলি দেখেছেন বোধহয়, সরকার আইন সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আরো 2 বছরের জন্য এক্সটেনশন দিয়েছে, যেন এই যেহেতু হি ইজ দ্য আর্কিটেক্ট অফ দিস স্টিমুলাস প্যাকেজের, আর্কিটেক্ট হলো বাংলাদেশ ব্যাংক,
এটাতে যেন ইন্টারাপ্ট না হয়, এবং সেই জন্য ইন্টারাপশন না হওয়ার জন্য সরকার আইনটাকে বাংলাদেশ ব্যাংকের আইন সংশোধন করে 2 বছরের জন্য এক্সটেনশন করেছে, অনলি ফর দ্য স্মুথ অপারেশন অ্যান্ড যে এটার জন্য ব্যাঘাত না হয়, স্টিমুলাস প্যাকেজের জন্য সঠিক লোকের কাছে, সঠিক অর্গানাইজেশন এবং সঠিক ইন্ডাস্ট্রির কাছে যেন পৌঁছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি মোশাররফ স্যার, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি একটু এখানে বলতে চাচ্ছি, এটা কোনো ডিবেটের বিষয় না, আমি জাস্ট একটু বলতে চাচ্ছি না না না, অফ কোর্স না। বিজনেসে রেনি ডে থাকবে, সানি ডেও থাকবে। আমাদের এই যে আপনি গার্মেন্টস এর কথা বললেন, আপনি দেখেন গার্মেন্টস এর ব্যবসাটা কিন্তু এক জেনারেশনেরই, এটা খুব 2 জেনারেশনে এখনো যায় নাই। এক জেনারেশন কিন্তু অনেক ওনাররা অনেক সম্পদশালী হয়েছেন এবং তাদের সম্পদ বিদেশ পর্যন্ত। কাজেই যে কোনো বিজনেস, আমি যেহেতু পড়াই ইউনিভার্সিটিতে, আবার বছর যাওয়ার পড়াই, আমি বিজনেসই পড়াই, তো রেনি ডেও থাকবে, সানি ডে থাকবে। ওয়েন দ্য ওনার্স হ্যাড দ্য সানি ডে, তখন কিন্তু এমপ্লয়াররা বলে নাই যে আমাদেরকে আরো দাও, মানে একটা সিস্টেমই গেছে। এবং এই রেনি ডের জন্য একটা রিজার্ভ ফান্ড বা এন্ডোমেন্ট ফান্ড এরকম কিন্তু থাকে সবার। এমন না যেটা বললেন যে প্রেজেন্ট ওরিয়েন্টেড হবে, যে 3 মাস যাবত অর্ডার পাই না, আমার কি হবে? You have been doing the business for last 30 years or 40 years, so you have accumulated all the profits. Now this is time to give some of them return. আপনি যদি বলেন যে এখন আমার ব্যবসা নাই, তুমি পাবা না, তাহলে হোয়াট দ্য হেল? যে আমি যে গত 30 বছর যাবত এই কোম্পানিতে কাজ করলাম, আমি কন্ট্রিবিউট করলাম, কোম্পানি বড় হয়েছে, একটা ফ্যাক্টরি 10টা ফ্যাক্টরি হয়েছে, ফিক্সড এক্সেট বেড়েছে, লিকুইড মানি বেড়েছে, তো এখন কি এই টাইমে কি একটু ক্রাইসিসে কিছু কিছু করার কোনো সুযোগ নাই? তো কাজে আমি মনে করি বিজনেসের রেনি ডেও থাকবে, সানি ডেও থাকবে, এবং অ্যাজ এ ওন have to have a strategic plan for facing how to you survive during the rainy day. তো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এখন তো মনে হচ্ছে কথাবার্তায় যে মানে আমাদের আগেকার সব কিছু শোধ বা কোনো রেফারেন্সই আসবে না। এই যে একটা ফ্যাক্টরি থেকে যে 20টা ফ্যাক্টরি হলো, এই লোকগুলির শ্রম মেধা দিয়ে কিন্তু হয়েছে। তো কাজে দিস ইজ দ্য টাইম টু পে ব্যাক সামথিং, এবং এটা তো লং টার্ম থাকবে না, আপনার তো ইয়ার্স টুগেদার কন্টিনিউ করতে হবে না, 2 মান্থস 3 মান্থস এরকম। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি, কারণ এমপ্লয়িও ফিল করতে হবে এমপ্লয়ারের বিষয়টা, এখানে একটা রেসিপ্রোকাল হতে হবে। আই উইল এমপ্লয়ি হিসাবে আমি আপনার স্বার্থটা দেখবো, আপনার সুবিধা অসুবিধা দেখবো, আপনিও আমারটা দেখবেন। আই এম ইন এ ক্রাইসিস। আমার তো একটা, যেমন ধরেন আমরা যারা বেশি বেতনের চাকরি করি ইজ এ ডিফারেন্ট, যারা কম বেতনের চাকরি করে 20, 25, 30 হাজার টাকা বেতনের চাকরি করে, তার তো মাসেই জানার সঠিকভাবে, তার যে 50% করে দিলেন, তাকে তো আপনি কি অবস্থা এটার মধ্যে ফেলে দিলেন। তো এই বিষয়টাই আমি বলতে চেয়েছিলাম, যারা 10 লাখ টাকা বেতন পা, 5 লাখ টাকা বেতন পা, তাকে অর্ধেক করে দিলে তার কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু যার বেতন হলো 15-20 হাজার টাকা বা 25 হাজার টাকা, তাকে আপনি 50% করে দিলেন, তাহলে সে যাবেটা কোথায়? এবং তখন তার মন মানসিকতা, তার কষ্ট, তার অবস্থাটা কি হবে? এবং তাতে করে কিন্তু কোম্পানির ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে। এটাও কিন্তু বুঝতে হবে যে ব্র্যান্ড ইজ সো ইম্পর্টেন্ট। when you lose your brand in the market, it will affect adversely in the business. এই কথাটাই আমি বলতে চাচ্ছি। অ্যাবসলিউটলি স্যার, আপনি যেহেতু কথা বলছেন, আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই প্যান্ডেমিকের সময় আমরা দেখছি ওয়ার্ক ফ্রম হোম, লট অফ পিপল আর ওয়ার্কিং ফ্রম হোম, লট অফ পিপল আর ওয়ার্কিং ফ্রম রোস্টার্স। তো এখন অনেক মালিক পক্ষ আমাকে জিজ্ঞেস করেছে, জন, আমাদের কি তাহলে নতুন পলিসি দরকার টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম? নতুন অ্যাপ্রেজাল সিস্টেম দরকার? এই ওয়ার্ক ফ্রম হোমটা নিয়ে যদি একটু স্যার আমাদেরকে বলেন যে আপনার দিক নির্দেশনা। আমি যেহেতু একজন HR প্রফেশনাল এবং আমি যেহেতু নিজেও 4 মাস যাবত ওয়ার্কিং ফ্রম হোম, আমি উইথ অল রেসপেক্ট এন্ড ডিগনিটি আমি বলতে চাই, আমাদের মানে মাইন্ডসেটটাই কিন্তু যে অ্যাটেন্ডেন্স বেস সিস্টেম, যে আমার লোকগুলি প্রতিদিন আসবেন, আমার চোখের সামনে দিয়ে অফিসে ঢুকবে, আমার চোখের সামনে দিয়ে একদম সময় মতন, সময়ের আগে যেতে পারবে। আমরা কিন্তু লিস্ট বদার অ্যাবাউট রেজাল্টস এন্ড আউটপুট। এখন আমাদের পলিসিগুলি চেঞ্জ করতে হবে, উই হ্যাভ টু টার্ন অ্যাটেন্ডেন্স বেস সিস্টেম টু দ্য রেজাল্ট বেস সিস্টেম অর আউটপুট বেস সিস্টেম। আমি বাসায় বসে কি কাজ করি সেটা বিষয় না, আমার কি করার কথা
সেটা আমি করতে পারছি কিনা। আমি একজন HR প্রফেশনাল হিসাবে আমি বাসায় বসেও যদি বেস্ট ট্যালেন্ট আমি হায়ার করে দিতে পারি, there should not be any problem, এবং টেকনোলজির কারণে এটা সম্ভব। এখন ইউ হ্যাভ রাইটলি মেনশন যে ওয়ার্ক ফ্রম হোম ইজ এ ভেরি নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ, যেটা মানে আসলে বাইরের দেশে কিন্তু এটা কোনো বিষয় ছিল না। আমি একটা এক্সাম্পল বলি, আমি প্রায় 15 বছর আগে কানাডাতে একটা অ্যাড দেখলাম যে বেতন হলো $1,00,000 ইফ ইউ আর ওয়ার্কিং ফ্রম হোম, আর ইফ ইউ আর ওয়ার্কিং ফ্রম অফিস, আমাদের অফিসে তো তাহলে তোমার বেতন $90,000। আমি বলি কি উল্টা নিয়ম দেখতেছি, যে আমি বাসায় বসে কাজ করলে বেশি বেতন পাবো, অফিসে গিয়ে কাজ করলে কম বেতন পাবো। রিজন বিহাইন্ড যে অফিসের স্পেস লাগছে না, অফিসের ইউটিলিটি কস্ট লাগছে না, স্ন্যাক্স লাগছে না, আরো অনেক কিছু লাগছে না। তো এখন কিন্তু বুঝতেছি অনেকদিন পরে যে কেন ওই সমস্ত উন্নত দেশ এই চিন্তাগুলি বহু আগেই করেছে। ইফ ইউ ইন্ট্রোডিউস দ্য ওয়ার্কিং ফ্রম হোম, আমি বলতে পারি আনলেস মানে একদম ইন্ডাস্ট্রি যেগুলি মানে ফ্যাক্টরি ওইগুলি ছাড়া 50% লোক অফিসে প্রতিদিন যাওয়ার দরকার নাই। এবং আই টেল ইউ ইন বাংলাদেশ অফিস স্পেস সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে, কারণ ইউ ডোন্ট নিড অফিস স্পেস। আমি কিন্তু প্রমাণ করে ফেলছি আমার অফিসে না গেলেও চলে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের নিয়ম কতগুলি করতে হবে, আমাদের IT পলিসি করতে হবে। আমরা যে এই যে সিগনেচার অফিসে বসে করতাম, সিগনেচারের পরিবর্তে এখন আমরা ইমেলে অ্যাপ্রুভাল দিচ্ছি, আমরা ডিজিটাল সিগনেচার করছি, এগুলির নিয়ম কানুন পাল্টাইতে হবে। আমাদের ওয়ার্ক আওয়ার গুলিকে রিভিউ করতে হবে। ওয়ার্কিং ফ্রম হোম করলে তখন কিন্তু আপনাকে নিয়ম কানুন ঠিক করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম ডাজ নট মিন যে এই লোকটা 24 ঘন্টার জন্য অ্যাভেলেবল, তা সেখানেও কিন্তু একটা নিয়ম কানুন থাকতে হবে। আমারও লাইফ আছে। অনেকেই বলছে যে ওয়ার্ক ফ্রম, স্যার অনেক আমার পার্টিসিপেন্ট আমাকে বলছে যে ভাই একটা ওয়ার্ক ফ্রম হোম এটিকেট ট্রেনিং প্রোগ্রাম বানাও। আমি এই জায়গায় আপনাকে হেল্প করতে চাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম হলেও আপনার যেমন ধরুন অনেক অর্গানাইজেশন তারা আইন করে ফেলছেন, নো ইমেল, নো ফোন আনলেস ইট ইজ ইমার্জেন্সি আফটার 5, বিফোর টুমরো 9 o'clock, ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি। এখন আমি বাসায় কাজ করি, এখন আপনি রাত 10টার সময় বললেন যে আই নিড ইট নাও, তাহলে হোয়ার ইজ মাই লাইফ? এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের এই সিচুয়েশনটা তো নতুন, আমাদের রাষ্ট্রীয়ভাবেও কিছু পলিসি তৈরি করতে হবে। আমাদের যেমন ধরেন আমাদের এই যে লেবার লতে লেখা আছে, ওনারা জানেন দুজনেই বড় এমপ্লয়ার, যে লেবার লতে লেখা আছে যে লেট হলে লাল কালির দাগ দিয়ে দেওয়া হবে, বা 3 দিন অনুপস্থিত থাকলে 1 দিনের বেতন কাটা যাবে, এরকম অনেক নিয়ম কানুন আছে। এখন ওয়ার্কিং ফ্রম হোমে তো এটা আপনি পারবেন না, এখানে ফ্লেক্সিবিলিটি লাগবে। এবং আরেকটা কথা আমি বলি, এখন এই যে সিচুয়েশনে যারা আমরা বাসা থেকে কাজ করছি, সেখানে আপনি অ্যাটেন্ডেন্স থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমার আউটপুটের উপর, 1 নাম্বার। 2 নাম্বার আমাকে ফ্রিডম দিতে হবে। 3 নাম্বার আমাকে আইটির ফুল সাপোর্ট দিতে হবে। আমাদের অনেক অর্গানাইজেশনের সব নিয়ম কানুন ডেটা সবগুলো হলো ডেস্কটপ বেস, এটাকে ওয়েব এনেবল করতে হবে। আমি যেন অ্যাক্সেস করতে পারি ফ্রম এনিওয়্যার ফ্রম দ্য ওয়ার্ল্ড। এবং যদি অ্যাটেন্ডেন্সের বিষয় থাকে, দেয়ার আর মেনি নিউ সফটওয়্যার, সেই অ্যাটেন্ডেন্স আমি বাসার থেকেও দিতে পারি। ক্রোনোস আছে বা বিভিন্ন ধরনের মাইক্রোসফট 360 ডাইনামিক্স এগুলি আছে, আপনি কিন্তু দিতে পারবেন। এবং জিও ফেন্সিং করার সুযোগ আছে, আপনি কোথায় থেকে দিচ্ছেন সেটাকে মনিটরিং করার সুযোগ। টেকনোলজি তো আমাদের অনেক দূর এগিয়ে গিয়েছে। তো সেজন্য আমি যেটা মনে করি যে এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের থাকতে হবে। আপনি জানেন যে আমাদের টুইটার এবং অনেক কোম্পানি ডিক্লেয়ার করে দিয়েছে যে প্যান্ডেমিক ওভার হলেও তারা একজন এমপ্লয়িকেও আর অফিসে নিয়ে যাবে না। দে হ্যাভ গট দ্য অপরচুনিটি যে অফিস ছাড়া কাজ করা যায়। দেয়ার আর মেনি বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড যারা কোনো ধরনের ফিজিক্যাল অফিস ছাড়া এন্টায়ার বিজনেসটাই অনলাইনে করা সম্ভব। সো টাইম হ্যাজ কাম টু রিথিঙ্ক অ্যাবাউট মোস্ট অফ আওয়ার বিজনেস। আমাদের অনেক বিজনেস, যেমন ধরুন এয়ারলাইন্স বিজনেস, হোয়াট দ্য হেল ইউ নিড ফর দ্য অফিস? কি করবেন আপনি অফিস দিয়ে? এই যে একটা অফিস বিরাট বড় সাজায় বসে আছেন, কোনো দরকার আছে? ইউ ডোন্ট নিড এন অফিস, ইউ ক্যান ডু দ্য হোল বিজনেস থ্রু অনলাইন। অথচ আমাদের দেখেন একটা ট্রাভেল এজেন্টের বিরাট বড় অফিস নিয়ে বসে আছে, দরকার তো নাই তোমার। ইউ নিড এ ভেরি
ভেরি গুড ওয়েবসাইট এবং সেখানে যেন ওয়ার্কটা এটার মাধ্যমে করা যায়। তো সেই জন্য আমি বলবো যে আমাদের পলিসি সরকারিভাবেও পরিবর্তন করার দরকার আছে। ইনফ্রাস্ট্রাকচারাল কতগুলি বিষয় আমাদের লাগবে, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলি নাই, আইটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই বললেই চলে। বহু লোকের আছে অর্গানাইজেশন ইমেল অ্যাড্রেস নাই। ক্যান ইউ ইমাজিন বাংলাদেশের বহু অর্গানাইজেশনে 60-70% লোকের অফিসিয়াল ইমেল নাই। হাউ ক্যান ইউ এক্সপেক্ট will be working from home? মানে কাজে আমাদের অনেক আইটি পলিসি, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, রাষ্ট্রীয় পলিসি, লেবার ল, এগুলি আমাদের সব কাজ করতে হবে এবং আমাদের সেই অ্যাটেন্ডেন্স বেস মানসিকতার থেকে রেজাল্ট বেস মানসিকতা আমাদের নিয়ে যেতে হবে। সরি, আমি অনেক বেশি কথা। মোশাররফ স্যার, আমি একটু আফতাব স্যারের কাছে এখন আসবো। আফতাব স্যার, আমার একটা খুবই আপনি ওপেন মাইক দিচ্ছি, আপনি স্যার যেটা ইচ্ছা বলতে পারেন, তবে আমি জাস্ট একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট জানতে চাই ফ্রম আ লার্জ এমপ্লয়ার্স পয়েন্ট অফ ভিউ। স্যার, এটা কি আপনার কোনো একটা রিয়েলাইজেশন এসেছে নাকি যে আরে আমার তো আসলে 5 তলা অফিস দরকার নাই? মোশাররফ স্যার যেটা বলছে পুরাই অফিস দরকার নাই, ওইটা হয়তো ডিফিকাল্ট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেমন প্রোডাকশন এবং ফাইন্যান্সের কিছু কনফিডেন্সিয়াল ডেটা থাকতে পারে, তাই না? তবে আমার কিন্তু রিয়েলাইজেশন এসেছে, আপনি যেমন স্যার হয়তো অফিস সাইজে গুনেন, আমি হয়তো রুমে গুনি, কারণ আমার সাইজ ছোট। তো আমি ভাবি আমার তো 5 রুমের অফিস দরকার নেই, আমার তো 3 রুমের অফিস হলেই হচ্ছে। 5 রুমের অফিসে 1 লাখ টাকা ভাড়া না দিয়ে আমি তো 50,000 টাকা ভাড়া দিয়ে থাকতে পারছি। আপনার ক্ষেত্রে এটা হয়তো 50 কোটি টাকা। বাট স্যার, এই ধরনের রিয়েলাইজেশন কি আপনারও এসেছে নাকি, এবং কি ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জেস আপনি আশা করছেন? জি থ্যাংক স্যার। ইউ রন। আমার মনে হয় মোশাররফ সাহেব হ্যাজ টাচ দ্য বেসিক। উনি যে কথাগুলি বলেছেন এগুলো কোনো চ্যালেঞ্জ করার কোনো কিছু নাই, এটা ইটস এ প্যারাডাইম শিফট। এখন নতুন করে ভাবার সময় হয়েছে, নতুন করে আইন করার সময় হয়েছে। শুধু একটা এক্সাম্পল দিলে উনি বুঝতে পারবেন যে বাসায় থেকে কাজ করে এই কিছুদিন ধরে যে রিসার্চটা হয়েছে, মানুষ বাসা থেকে 57% বেশি কাজ করেছে। এবং হার্ভার্ড রিভিউ একটা উদ্ধৃতি আমি বলছি, গত সপ্তাহে হার্ভার্ড রিভিউতে যেটা এসছে, হার্ভার্ড বিজনেস রিভিউতে, ওরা বলছে যে প্রায় 40% সময় বাসা থেকে একটা মানুষ বেশি সময় দিচ্ছে টু দ্য অফিস। এবং এটা নানান রকম আপনার ডিভাইসেস আছে, আপনি কোথেকে কাজ করছেন, কোথায় কাজ করছেন, এবং আপনি কোথায় আপনার একটা টাচ করছেন, প্রতিটা জিনিস কিন্তু আপনাকে এখন কম্পিউটার বলে দিতে পারবে আপনার এক্সিস্টেন্স কোথায়, আপনাকে ট্র্যাক ডাউন করার জন্য। কিন্তু আমি মনে করি যে বাসায় মানুষ অনেক বেশি প্রোডাক্টিভ এখন হচ্ছে, কারণ দিনে আমরা 4-5টা মিটিংও করতে পারছি। আমার ট্রাভেল টাইম নেই, আমার ইনফ্রাস্ট্রাকচার সত্যিকার ভাবে আমার 1টা কি 2টা কনফারেন্স রুম দরকার, আমার কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার নাই। আমি ফ্যাক্টরির কথা বলছি না, কামরুল ভাই কাউন্টার করবেন, ফ্যাক্টরির জন্য আমার যতটুকু লাগে, কিন্তু অফিস স্পেসের জন্য এখন অনেকগুলি নতুন অপরচুনিটি আসবে আমাদের। যে দেয়ার উইল বি, এতদিন ছিল আমাদের হোয়াইট কলার অ্যান্ড দ্য ব্লু কলার, এখন দেয়ার উইল বি অ্যানাদার কলার, দে উইল বি কল্ড অ্যাজ দ্য গোল্ডেন কালার। গোল্ডেন কলাররা বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল কাজ করবে এবং ওদের ওই টাইমটা নিয়ে নেবে। এবং বিদেশে ওরা বুঝে গেছে কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো অর্থ নাই, ওই জায়গাতে মোশাররফ ভাই যেটা বললেন, অফিস ভাড়া, ইউটিলিটিস, ইলেকট্রিসিটি, কোনো কিছুই লাগবে না। আপনি এখন ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল অফিসে আছেন, আর ভার্চুয়াল রিয়েলিটিতে আপনি বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু জিওগ্রাফিক্যাল টাইম জোনটা হলো আমাদের জন্য কারো রাত কারো দিন, এবং এইটা অ্যাডজাস্ট করে নিতে হবে শুধু আমাদের টাইম জোনটা, আর বাকি হোল ওয়ার্ল্ড বিকাম ওয়ান আন্ডার দ্য ওয়ান প্ল্যাটফর্ম। সুতরাং আপনার প্রোডাক্টিভিটি অনেক দূর বেড়ে যাবে এবং ইটস এ নিউ প্যারাডাইম শিফট। আপনি এইভাবে এগোতে হবে। ধন্যবাদ। ইউ আর মিউট। এখন শোনা যাচ্ছে? আম সরি, আমি নিজেই নিজেকে মিউট করে ভুলে গেছি। আমি বলছিলাম যে স্যার, ইউ আর সাচ আ ফ্যান্টাস্টিক স্পিকার, যে মনে হয় আপনি কথা বললেন যে আরেকটু কথা বলেন, আরেকটু বলেন, আগে এত তাড়াতাড়ি শেষ করে ফেললে এরকম মনে হয়। অনেস্টলি আই মিন ইট, দ্য ওয়ে ইউ আর স্পিকিং, আই এম শিওর কামরান স্যার এন্ড মোশাররফ স্যার agrees with me, যে it seem like you keep on speaking, it's so nice. Kamran sir, would you add some value to this same kind of a question, যে টেকনোলজিক্যাল শিফটস গুলো আমরা কি এক্সপেক্ট করতে পারি
এগুলার পজিটিভ সাইড গুলা কি হতে পারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এমপ্লয়ার এবং এমপ্লয়ি বোথ সাইডে? দেখেন, এই যে ওয়ার্কিং ফ্রম হোম, এইটা অফকোর্স ইট ইজ এ নিউ কনসেপ্ট টু মোস্ট অফ আস। এটা আমরা কোনোদিন আগে এক্সপিরিয়েন্স করিনি, এটা আমরা কোনোদিন এইভাবে কাজ করি নাই। বাট when it come to think of it, we had to go through a pandemic to learn this. এর আগে মার্চ মাসের আগে তো আমরা কোনোদিন এখানে বাংলাদেশে চিন্তা করি নাই যে আমরা বাসা থেকে কাজ করি। এখন তো আমরা দিব্যি কাজ করেই যাচ্ছি। আমার কেসে আমি তো প্রথমে কিছুদিন পরে যখন আবার একটু অফিস যখন খুললো, তখন সপ্তাহে হয়তো 2 দিন যেতাম বা 3 দিন যেতাম। এখন দেখছি all I had to do is bring my computer home and I'm fine. এখন মিটিংস, এই যে অলমোস্ট এভরি আদার ডে তো মিটিং করছি, বিভিন্ন জায়গাতে মিটিং করছি, বিভিন্ন ফোরামে মিটিং হচ্ছে, কিন্তু সবই তো হচ্ছে এখান থেকে, বাসা থেকে। কোনো অসুবিধা তো হচ্ছে না। এখন যেটা আফতাব ভাই যেটা বললেন যে আমার তো ট্রাভেল টাইম নাই, এই যে একটা মিটিং এ যেতে হলে গাড়িতে করে যে যেতে হতো, এই ট্রাফিকের মধ্যে তো আর আমাকে আর যেতে হচ্ছে না। আমি বসে বরঞ্চ একই সময়ের মধ্যে হয়তো আমি দিনে 3টা মিটিং করছি। তবে একটা জিনিস আমি বলবো যে আমি দেখছি অনেক মিটিং কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো আগে ওই গিয়ে ইন পার্সন যেসব মিটিং হতো, যেগুলো হয়তো 1.5 ঘন্টা হতো, এখন হয়তো 2.5 ঘন্টা লাগছে এইসব মিটিং গুলো করতে। তো বাট দেন अगेन এগুলো আস্তে আস্তে সবই everything will fall into place, will স্ট্রাকচার হয়ে যাবে, will structure it, I'm sure. আচ্ছা, আরেকটা জিনিস যেটা আফতাব ভাই না মোশাররফ ভাইও বললেন যে দেখা যাবে অনেক অফিস স্পেস রিডান্ডেন্ট হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি দেখা যায়, মানে এই যে আমরা যে ওয়ার্কিং ফ্রম হোম এই অ্যাটমসফিয়ারে কাজ করতে করতে অলরেডি বিভিন্ন বিজনেসেস চিন্তা করছে যে আমার তো আর এত বড় স্পেস আর আমার প্রয়োজন নাই, আমার মানে কিছু এসেনশিয়াল লোকের থাকবে আর বাকি লোক বাসা থেকেই কাজ করবে। So working hours in the office হয়তো কমে যাবে, টোটাল ওয়ার্কিং আওয়ার্স হয়তো ঠিকই থাকবে, কিন্তু ওয়ার্কিং আওয়ার্স ইনসাইড অ্যান অফিস কমে যাবে। আর এই টেকনোলজি will definitely play a very big role. Already it is playing, and সামনে আরো বড় রোল ডেফিনেটলি প্লে করবে। এখন ইভেন বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ সব কাজ তো আর বাসা থেকে করা যাবে না, কিছু কিছু কাজ তো অফিসে গিয়েই করতে হবে। ফিজিক্যাল প্রেজেন্স কিছু কিছু কাজের জন্য প্রয়োজন হবে। তবে নাম্বার অফ আওয়ার্স ইন দ্য অফিস আমার মনে হয় গ্লোবালি হয়তো অনেক কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ইট টোটালি মেক সেন্স। মানে এটা আর কি আফতাব ভাই যেটা বললো যে আস্তে আস্তে এটা একটা ফরমেশনে চলে আসবে। হয়তো দেখা যাবে যে কিছু মানুষ দে কাম লাইক এভরিডে, কিছু মানুষ দে কাম ইন রোস্টার্স, 3 days a week they go to office, 3 days a week they work from home. আমি যেমন বুঝতে পারছি যে আমার গ্রাফিক্স ডিজাইনার এবং আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অফিসে আসার কোনো প্রয়োজনই নাই, এবং তাদের কারণে আমি যে পরিমাণ স্পেস, কস্ট, ফুড, চা, কফি, পিয়ন, ইন্টারনেট বিল যা সেভ করতে পারবো, that money I can use for employee benefits for other employees, or that can just go to my bottom line, something like that. মানে এটা আমি চিন্তা করছি। আমি এখানে একটা পার্সপেক্টিভ তুলতে চাই এমপ্লয়ারদের পক্ষে। এতক্ষণ হয়তো মনে হচ্ছে যে আমি এমপ্লয়ারদের বিপক্ষে, আমি এমপ্লয়ারদের পক্ষে না, মানে ইট মে সাউন্ড লাইক দিস। আমি একটু পক্ষে কথা বলতে চাই। এই করোনা প্যান্ডেমিকের আমি কিছুদিন আগে একটা প্রেজেন্টেশন করেছিলাম এক জায়গায়, যে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটিস ডিউ টু করোনা প্যান্ডেমিক। এই সেশনটা খুব অনেক প্রায় 500-600 লোক হয়েছিল। আমি সেখানে অনেকগুলি কথা বলছিলাম, তার মধ্যে আরেকটা কথা বলি, আমাদের যে টল স্ট্রাকচার অর্গানাইজেশন সিস্টেম বাংলাদেশে, এই করোনা
কিন্তু আবার প্রমাণ করে দিল যে ইউ নিড এ ফ্ল্যাট স্ট্রাকচার অর নো লেয়ার। আমাদের অর্গানাইজেশন গুলিতে বাংলাদেশে এক্সাম্পল যদি দেখেন কামরান ভাই এবং আফতাব ভাই, আপনারা তো যে 4 লেয়ারের অর্গানাইজেশন আছে, 3 লেয়ারের অর্গানাইজেশন আছে, আবার 25 লেয়ারের অর্গানাইজেশন আছে। ইচ লেয়ার ইজ মানি। রিমেম্বার, when you call someone sub assistant manager or senior sub assistant manager, what is the primary job? তো এখন এই করোনা হ্যাজ টট আস যে আমাদের রিস্ট্রাকচার করতে হবে, অর্গানাইজেশনগুলোকে ফ্ল্যাট করতে হবে। এবং অ্যাজ আফতাব ভাই ইজ দ্য এফসিএ, ভেরি রিনাউন্ড এফসিএ, ইউ নো আর্নিং 1 টাকা ইজ নট অলওয়েজ প্রফিট, সেভিং 1 টাকা ইজ এ নেট প্রফিট। আমি যদি অর্গানাইজেশনের রিস্ট্রাকচারিং করে এবং আমি যদি অর্গানাইজেশনের এমপ্লয়ীদের ক্যাপাসিটি বিল্ড আপ করে আমি খরচ কমাই দিতে পারি, তাহলে কিন্তু অর্গানাইজেশন উইল বি প্রফিটেবল। বাংলাদেশে আমি একটা টেলিভিশন প্রোগ্রামে ছিলাম, আফতাব ভাই আপনি ছিলেন কিনা আমার সাথে, আমার মনে নাই, মনে ছিলেন। আমি বলছিলাম যে বাংলাদেশে বিকজ অফ দ্য সিস্টেম এন্ড নো ইন্টিগ্রেশন অফ আইটি এবং আনস্কিল সিচুয়েশনের জন্য বাংলাদেশে একজনের কাজ 3 থেকে 5 জন মিলে করে, যেটা বাইরের দেশে, আমি বহু দেশে আমি কাজও করেছি, আমি লেখাপড়া বা ঘোরাফেরা আমার করা হয়েছে, আমি দেখেছি বাইরের দেশে একজন লোক টেকনোলজি এবং তার কম্পিটেন্সির কারণে একজন লোক যে কাজটা করে, আমাদের দেশে 5 জন লোক। আপনি দেখেন একটা ফাইলের কমপ্লিশন হয় না 8টা 10টা সই না করার জন্য, ইউনিভার্সালি 3টা সইয়ের বেশি লাগলে আপনি অদক্ষ লোক হায়ার করেছেন। ইভেন ফাইন্যান্সের যে গুরুত্বপূর্ণ বিল, সেটাও 3 ব্যক্তির বেশি উপরে যদি যেতে হয় তাহলে আপনি অদক্ষ লোক হায়ার করেছেন। তো সেই জন্য আমাদের এখন কম্পিটেন্সি বিল্ড আপ এবং রিস্ট্রাকচারিং যদি আমরা করি এবং আইটি ইন্টিগ্রেশন করি, 30 to 40% কস্ট, ফিক্সড কস্ট অফ দ্য অর্গানাইজেশনের কমে যাবে এবং সেই জায়গাটা হবে টোটাল এই 30 বা 40% যে কস্টটা সেভ হবে, দিস ইজ দ্য নেট প্রফিট ফর দ্য কোম্পানি। এখন এই করোনা প্যান্ডেমিক কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে যে 10 জন লোকের কোনো চেইনের দরকার নাই, কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে। কাস্টমাররা কিন্তু চাচ্ছে যে একটা শর্ট প্রসেস অফ ডেলিভারি অফ দেয়ার প্রোডাক্ট অর সার্ভিসেস। কাস্টমার যেমন ধরেন আপনি টিএনটির কথাই, 20 জন সই না করলে আগে টেলিফোন পাওয়া যেত না। এটা আমার নিজের টেলিফোনে 20 জন সই লাগছে না, এর আগে আমার বাসায় ফোন লাগে নাই। এখন তো আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ডও লাগে না, আমি জাস্ট বলে দিলে আমার কানেকশন হয়ে যায়। কারণ কাস্টমাররা কিন্তু রিয়েলাইজ করেছে যে যত লং প্রসেস আপনি অর্গানাইজেশনে ডিজাইন করবেন তত কাস্টমারের কনফিডেন্স কমে যাবে। তো কাজে এই করোনা প্যান্ডেমিক কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এত লং প্রসেসের দরকার নাই, এত টল স্ট্রাকচারের দরকার নাই, এত বিরাট অফিসের দরকার নাই। আপনি ইউ হ্যাভ টু রিথিঙ্ক। আমি মনে করি এইচআর প্রফেশনালদের সোনালী সময় আসতেছেন আফটার প্যান্ডেমিক, আমাদের কন্ট্রিবিউট করার একটা সুযোগ আমাদের চলে আসতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Absolutely. Kamran sir, can you please tell me what would be your biggest personal and professional realization from this pandemic? How will you use this realization to lead your team better, sir? You see, আমরা এখানে we were probably focusing in office jobs. আমরা যদি ম্যানুফ্যাকচারিং এর ইয়েতে যদি যাই, সেখানেও কিন্তু অনেক বড় চেঞ্জেস আসবে। আমরা যদি প্রি প্যান্ডেমিক ডিসকাশনের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু ওই সময় for the last 1 year or so আমরা কিন্তু we were talking of automation, robotics, artificial intelligence or fourth industrial revolution. এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আমরা গত 1 বছর কিন্তু করেছি। এই প্যান্ডেমিক হওয়ার সাথে সাথে it has added another dimension to our thought process, health. এখন আমি যদি এই ম্যানুফ্যাকচারিং এর কথা চিন্তা করি, সেখানেও কিন্তু আমরা দেখব there will be people will start or they have already started thinking of automation and robotics and so on. Already কিন্তু আমাদের দেশে চলে এসেছে
এখন আপনি কনস্ট্রাকশনে বলেন, সেখানেও অনেক মেশিন চলে এসছে যেগুলো আগে আমরা ম্যানুয়াল ওয়ার্ক ছাড়া আমরা চিন্তা করতে পারতাম। আপনার ম্যানুফ্যাকচারিং এ if we talk of the RMG industry, let us look at the knitwear sector. এখানে knitting sector, sweater knitting sector, এখানে till only few years ago আমাদের দেশে সব ফ্যাক্টরিতে কিন্তু ম্যানুয়াল মেশিন ছিল, এখন they have all become automated. Similarly, আমরা দেখব অন্যান্য যত রকম আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস আছে সেখানে কিন্তু আস্তে আস্তে অটোমেশন চলে আসবে, বিকজ অটোমেশনের মধ্যে আমরা যদি না যাই, আমরা যদি হায়ার টেকনোলজিতে যদি আমরা না যাই, we will actually we will not be able to sustain our businesses. So in order to sustain our businesses, our manufacturing, আমাদের কিন্তু এই অটোমেশন যাওয়া ছাড়া বা হায়ার টেকনোলজিতে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন এতে যেটা হবে, লট অফ পিপল উইল গেট আনএমপ্লয়েড। এখন এই আনএমপ্লয়েড ওয়ার্কফোর্সকে আমরা কিভাবে অন্যভাবে আমরা এমপ্লয় করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এটার জন্য what we need to do is reskilling our workforce. We need to upskill them, we need to reskill them, we need to go for training, retraining, and we have to go for lifelong learning of our work. এটা যদি আমরা করতে পারি, we will be able to sustain employment. You see, আমাদের দেশে, and as I said earlier, we already have a workforce of about 62-63 million people. এখন এর সাথে কিন্তু আমরা প্রতি বছর we are adding about 2 million people in our workforce. এখন these are new young people who are joining. এখন এই যে যারা জয়েন করছে পার্টিকুলারলি, এদেরকে যদি আমরা প্রথম থেকেই যদি if we are able to right skill them, তাদের ভবিষ্যতে চাকরির কোনো অসুবিধা হবে না। We have an added problem with unemployment. আমি হয়তো একটু ডাইগ্রেস করে যাচ্ছি, but just bear with me. No, please. আমাদের we have a very large migrant overseas migrant worker population. এখানে more than 10 million people are working overseas, particularly in the labor receiving countries. এখন এই প্যান্ডেমিকের কারণে ওই ইকোনমিগুলো কিন্তু এখন they are going through an economic downturn. এখন because they are also going through a downturn, তাদের ক্ষেত্রে হয়তো if we talk of the Gulf countries, they are going through an economic downturn because of oil prices. এখন সেখানেও কিন্তু অনেক আমাদের শ্রমিক যারা আছে, they are also losing jobs, and তাদেরকে কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু ফেরত চলে আসছেন, এবং আমি যা শুনছি হয়তো আরো অনেকেই ফেরত চলে আসবেন। These people also need to be retrained, they need to be upskilled, they need to be reskilled for new jobs. এখন this reskilling is a huge issue, and we have to আমাদের সরকার অলরেডি বিভিন্ন রকম স্টেপস নিয়েছেন এইটার স্কিল ডেভেলপমেন্টের কারণে। এখন as a matter of fact, the National Skills Development Authority, যেটা আগে National Skills Development Council ছিল, this has been made into the National Skills Development Authority under the PMO. এখন তারাও অনেক চিন্তা ভাবনা করছেন কিভাবে আমরা সাপোর্ট করতে পারি বিভিন্ন স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটদেরকে, বিভিন্ন অর্গানাইজেশন। এখন we cannot go for the run of the mill যেসব ট্রেনিংস আগে হতো ওটা দিলে হবে না। We need to right skill our workforce
so that they have the skills that the employers demand now as well as in the future. এটা করাটা আমার মনে হয় it is very essential. Thank you so much. Thank you so much, Kamran sir. I think we have crossed 1 hour 11 minutes. I think আমরা আস্তে আস্তে let us sort of shut this down. But চলে যাওয়ার আগে আমি খুব কুইকলি আপনাদের অনুমতি নিয়েই কয়েকটা কমেন্ট একটু কুইকলি পড়ি, হ্যাঁ, আমাদের পাবলিক কমেন্ট, যেটা আপনারা স্ক্রিনের রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এবং মাঝে মাঝে কিছু কমেন্টস আর কি আমি স্ক্রিনে দিয়েছি। এই কোনো কমেন্টস নিয়ে যদি কোনো আপনারা কমেন্ট করতে চান তাহলে উই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট অ্যাজ ওয়েল, অর এলস আমি জাস্ট একটা একটু পড়ে যাব। তাসলিমউদ্দিন সরকার বলেছে, মিস্টার মোশাররফ, ইউর পয়েন্টস আর ভ্যালিড, বাট হু উইল টেক দিস টু দ্য ওনার্স? I think through the show you can এই ভিডিওটা ইউটিউবেও আছে, লিঙ্কডইনেও আছে, আপনি আপনার বসকে ফরওয়ার্ড করে দিতে পারেন। থ্যাংক ইউ মিস্টার আসনিম। সাখাওয়াত রাতুল বলছে, from home or work in office doesn't matter if the employers consider the output from the employees. Okay, very good. Mahbub Farid bolche, result-oriented management is essential everywhere. We need to come out of that ancient mindset of physical presence in the office to archive or deliver results. I think it's a mix and match. Okay, Abul Bashir Khan bolche, as Musharrof bhai said, work from home is less costly. I agreed, but it is only for white-collar jobs, not the jobs like factory and sales. Definitely, new work from home policy needs, along with some IT infrastructure. এখানে মোকাররম হোসেন বলছেন, he has been working from home for the last 4 years. There's no problem. He is doing well. He is a marketing professional. Nafis Rajiv bolche, a very nice point being brought by Musharrof sir. Work from home sometimes demanded employees should be available 24/7. It should be under a certain regulation or guideline. And I recall my previous line manager knocks me to do work after midnight or even early in the Sahari. Total automation can reduce workplace cost. আপনার আগে লাইন ম্যানেজার প্রবাবলি সাইকোপ্যাথ ছিল, নাহলে মিডনাইটে নর্মালি বসটা ফোন দেয় না, আনটিল দেয়ার ইজ ইমার্জেন্সি। অনেকে অ্যাপ্রিসিয়েশন করেছে, থ্যাংক ইউ বলেছে, সুন্দর করে কথা বলছে, আমরা এগুলো বলেছে। নাফিস আরেকটি সুন্দর কথা বলেছে, if delegation of authority is nurtured with healthy practice without micromanagement and bureaucracy of multiple layers, the leaner, smarter management can be possible. Absolutely, I think that's what we all agree. আমি যখন ফিলিপ মরিসে কাজ করেছি, 5 বছর ফিলিপ মরিসে ছিলাম এবং শেষে আমি গ্লোবাল রোলে ছিলাম, তখন আমরা দেখেছি যে আসলে একটা লেভেলের পর সবাই ম্যানেজার, এখন কে যে কার বস বোঝা যায় না। হ্যাঁ, গ্রেড 10 থেকে 13 এটা কিন্তু বিরাট পার্থক্য। মানে গ্রেড 10 থেকে 13 এ যেতে 13 মানে হচ্ছে ফাংশন হেড, আর গ্রেড 10 মানে ফর এন্ট্রি লেভেল ম্যানেজার। তো এর মধ্যে সবার ডেজিগনেশন কিন্তু ম্যানেজার। দেয়ার ইজ নো অ্যাসিস্ট্যান্ট, দেয়ার ইজ নো দিস এন্ড দ্যাট, দেয়ার ইজ নো ভাইস প্রেসিডেন্ট, ইটস জাস্ট মানে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার, দ্যাটস ইট। ম্যানেজার পরে হচ্ছে প্রেসিডেন্ট। তো আই টোটালি এগ্রি উইথ ইউ। লিঙ্কডইন থেকে একটা ভালো কমেন্ট এসেছে, recently I've seen news that Japanese giants like Hitachi, Fujitsu have partially, not fully, adopted merit-based pay for some employees. মানে যাদের জন্য relevant. Other Japanese companies are also planning a similar move in that direction. However, labor experts in Japan argue that seniority base will remain the norm. Can we see a similar shift in Bangladesh? Maybe. এটা হয়তো সারা বলতে পারবে। এবং আরেকটা মেসেজ আসছে লিঙ্কডইনে ভালো, absolutely agree with Kamran sir. Lifelong learning is crucial for upcoming days. Australia has launched a job trainer program with a focus on training or reskilling those looking for a job amid the coronavirus pandemic in areas of high demand. I think this is very nice. Farzana, আমাদেরকে thank you জানাচ্ছে, informative section বলছে। নাফিজ আহমেদ বলছে, recently I've seen news। আচ্ছা, একই প্রশ্ন, একই কমেন্ট অন্যভাবে আসছে। Thank you so much, sir. I would request all of you to say a few words, last words, ending words, departing words, or can answer to any of the comments also. Totally up to you, sir. I start with Aftab bhai. Yes. Thank you, Ron Sandani. We really enjoyed talking the way
You have moderated the whole thing. খুব ভালো লাগলো এবং I am going home as a wiser person. I have learned a great deal from Kamran bhai and from Musharrof bhai. Thank you. Thank you so much, Musharrof sir. আমি শুধু বলতে চাই যে এই আলোচনাটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট মডারেশন। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের আলোচনাটা একটু অফিস ভিত্তিক হয়ে গেছে। আমি যখন টেকনোলজির কথা বলেছিলাম, যেটা কামরান ভাই কিছুটা কভার করেছেন, যে আমাদের এই রোবোটিক ম্যানেজমেন্টও কিন্তু নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশে আপনি ওই দিন দেখলাম যশোর ইউনিভার্সিটি তারা একটা রোবট সিস্টেম চালু করেছে যে করার জন্য, এই ভেন্টিলেশনের জন্য। তো আমাদের এই টেকনোলজিটা যে শুধু অফিসেই থাকবে তা না, আমাদের ফ্যাক্টরিগুলিতে রুটিন রেপিটেটিভ কাজ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই টেকনোলজিকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে যেহেতু লেবার চিপ এবং প্রচুর সারপ্লাস লেবার আছে, সেজন্য এই কাজটা করা হচ্ছে। তবে এটাও ঠিক, আমি একটু 2 মিনিট সময় নিতে চাই। একটা কথা আসছিল যে আমাদের যে হিউজ সারপ্লাস হয়ে যাবে ওয়ার্কফোর্স, তখন কি হবে? এটা আসলে সারপ্লাস হবে না। আমি কোনো একটা প্রেজেন্টেশনে আমি দেখিয়েছিলাম এবং এটা প্রয়োজন হলে পরে একদিন আমি দেখাতেও পারবো যে ওয়ার্ল্ডে যত জব আছে তার চেয়ে লোক কম আছে। সো এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা নাই। তো সেই জন্য আমাদের যদি গভর্নমেন্ট যদি সেভাবে প্ল্যান করে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে এমবেসি আছে বা হাই কমিশনার আছে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমাদের এই ওয়ার্কফোর্স গুলিকে আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করতে পারবো। আমাদের মনে হচ্ছে যে সমস্ত ওয়ার্কফোর্স বাংলাদেশে আমাদের ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের ওয়ার্কফোর্সটা পুরো বিশ্বে যদি আমরা ব্যবহার করতে পারি এবং সেভাবে যদি আমরা একটা গ্লোবাল একটা যদি মানে ডিমান্ড অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের সাপ্লাইটা কিন্তু আমরা সেভাবে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না, বরঞ্চ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে উন্নত দেশ হয়ে যাওয়া বা ধনী দেশ হয়ে যাওয়া, সেটা কিন্তু খুব সহজ হবে। এবং আমি একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশ যদি কোনোদিন ধনী দেশ হয়তো হয়, এই মানব সম্পদকেই সত্যিকার কাজে লাগাই হইতে হবে, আর কোনো সম্পদ আমাদের নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। Thank you so much, sir. And last but not the least, Kamran sir. Thank you. আমার কাছে মনে হয় the post-COVID period will be very different from the pre-COVID period. এখন post-COVID থেকে আমরা যখন বের হব বা রিকভারির কথা যখন চিন্তা করব, recovery is going to be very difficult and it's also going to be protracted. এখন যেটা আমি আগেও বোধহয় বলেছি যে আমাদেরকে we need to work very very hard to jumpstart our economies. We need to create demand. We need to create demand globally. We need to create demand domestically also. আমরা যদি এই ডিমান্ডটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, আস্তে আস্তে আমাদের মিল ফ্যাক্টরি সবই খুলে যাবে, সবই আবার হয়তো প্রি কোভিড সিচুয়েশনে আমরা যাব। বাট এবং এর সাথে সাথে জবস রিকভারিও হবে। এবং এটা করতে হলে আমরা একা কেউ করতে পারবো না, আমাদেরকে কোলাবোরেট করতে হবে, আমাদেরকে কোঅপারেট করতে হবে, কোলাবোরেট করতে হবে। অ্যান্ড লাস্ট একটা জিনিস আমি বলবো, যেটা আমার কাছে যেটা মনে হয়, এই পোস্ট কোভিড পিরিয়ডে we will probably find pharmaceutical and health related industry will be seen in many countries as having national security importance, just like the defense industries in different countries. And accordingly, the economics of the pharmaceutical and health related industry is going to be different and accordingly. Thank you. Thank you so much. If that is true, tahole Aftab sir and Kamran sir, you must have investments in the pharma and in medical. I should. No. I'm saying then you should. That's what I'm saying. That it's just a thought. যে যেভাবে এই হেলথ ইস্যুস এই মানে
একটা ইনিশিয়ালি স্টার্ট হয় জাস্ট অ্যাজ আ হেলথ ক্রাইসিস, তারপরে Right. সেটা একটা গ্লোবাল প্যান্ডেমিক আকারে যখন রূপান্তর হয়ে যায়, মানে এইসব কথা চিন্তা করে এবং মনে হয় যে ভবিষ্যতে বহু দেশেই যারা রিসার্চ, পার্টিকুলারলি যেসব দেশ ফার্মাসিউটিক্যাল এবং হেলথ রিসার্চে আছে, ওইসব দেশে দেখা যাবে দিস উইল end up in being seen as industries with national security importance. Absolutely. Absolutely. Thank you so much, sir. As you know that I have hosted this show. This is the first show that got into air like this on the Facebook Live platform. And I think, interviewed around 200 people at least, which includes people from all spheres of life. This show has been one of the most rich in terms of content. এবং অবশ্যই আমি যেটা আগেই বলেছি, যেটা লেখা আছে এখানে, যে absolutely with three legends tonight. Thank you so much, all of you. It is absolutely my absolute honor, privilege to be able to host you guys. Thank you so much. Good night. এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন. Thank you so much, sir. Thank you. Thank you. Thank you very much. See you next time. Thank you very much. Thank you. Thank you.